জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। দায়িত্ব নেয়ার 5 মাসের সর্বোচ্চ গুরুত্ব গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতে। গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। সংবিধান সংস্কার না হলে নতুন সংবিধানের দাবি। বাংলাদেশ চীনের সম্পর্ক অবিচ্ছেদ্য, কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর সফরের পর পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। আগামী মাস থেকে পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে 10 সুবিধা। প্রথম পর্যায়ে থাকছে ডেবিট কার্ড। আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা জোরদার করেছে ইরান। পাল্টা হামলা ওয়াশিংটনের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে কাজ করছে। এতে করেই সরকার কল্যাণমুখী হয়ে উঠেছে আর প্রধানমন্ত্রী মানুষের আস্থার চূড়ায় পৌঁছেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। 5 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই পথ চলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার বিকেলে সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবেই চলছে। কিছু সাংবাদিক যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটাকে আমি বলবো এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা যাতে জেলা তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে একটি আপ টু ডেট ইনফরমেশন পেতে পারেন যে কোনো বিষয় সম্পর্কে, ঘটনা সম্পর্কে। সেই জন্য জেলা তথ্য কর্মকর্তাদেরকেও ক্ষমতায়িত করা হচ্ছে। কিন্তু এই যে মানুষের সামাজিক পারিবারিক মূল্যবোধ, এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন। সরকারের 5 মাসের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়ায় তাদের সরকার। জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের সর্বোচ্চ অগ্রাধিকার এবং গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, এই বহুমাত্রিক অর্জনের 5টি দিক দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান উপদেষ্টা। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। সন্ত্রাস বিরোধী আইনে কোন রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ এবং ফ্যাসিবাদী সে অপশক্তি আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে আমাদের একটি প্রাতিষ্ঠানিক এবং সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ। আদালতে দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত সরকার কাছে প্রত্যর্পণের যে বিষয়, সেটি প্রক্রিয়াধীন। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকার এসে অর্থনীতিতে স্থিতিশীলতা বজায়ের নানা দিকও উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে। নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্ট আপ প্রতিযোগিতা করার জন্য 500 কোটি টাকার ঋণের তহবিল গঠন করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে সিড ফান্ডিং বা গ্র্যান্টও প্রদান করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফরের প্রসঙ্গ টেনে বিনিয়োগ ও কর্মসংস্থানের কিছু পরিসংখ্যানও দেন মাহাদি আমিন। চীন সফরে 17টি সমঝোতা স্মারক, যৌথ ইশতেহার ঘোষণা, বাংলাদেশে পর্যায়ক্রমে $9.21 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বহুবিধ বিষয়ে বাংলাদেশ এবং চীন যৌথভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কোনো কাজে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সেখানে স্বচ্ছতা থাকবে, সেখানে জবাবদিহিতা থাকবে, সেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা সবার নিশ্চিত করতে চাইব। সব মিলিয়ে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সবার আগে বাংলাদেশ এই মর্মে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার না হলে নতুন সংবিধানের দাবি ওঠানো হবে।
শনিবার দুপুরে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। এ সময় সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করেন জোটের নেতারা। বিএনপির 31 দফার ইতিমধ্যে 6 থেকে 7 দফা তারা নিজেরা ভঙ্গ করেছে গত 5 মাসে। সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনোদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। 71 থাকবে 71 মর্যাদায়, 24 থাকবে তার মর্যাদা। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি করেন 5 আগস্টের পর বিএনপি গণতন্ত্রের বিপক্ষে কাজ করছে। 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। আসল কথা হচ্ছে বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেন অন্যান্য বক্তারা। কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়, চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। বাংলাদেশ চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য, এটাকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশটির সাথে সম্পর্ক গভীর হয়েছে, আর দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় বলে মত দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গবেষণা, উন্নয়ন এবং শিল্প উন্নয়ন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, একই সঙ্গে বাংলাদেশ চীনের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের নানা দিক নিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির আয়োজনে লং লিভ বাংলাদেশ চায়না শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাণিজ্য বিনিয়োগে চীনের যে আগ্রহ তাতে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, আর দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় বলে মত দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। বাংলাদেশের সঙ্গে চায়নার নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে মধ্যস্থতা করতে আমার সরকার প্রস্তুত ও অনেক বেশি আন্তরিক। প্রধান অতিথির বক্তব্যে চীনের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক, ভূ রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক। আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে, অবশ্যই আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। তিনি আরও বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও সহযোগিতার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান মির্জা ফখরুল। চীনের যে ব্যবসা, চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী মাসের মধ্যে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ 10টি সুবিধা। এই কার্ড প্রদানের সরকারের উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা দেয়া। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড,
কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রবাসী কার্ডও সরকারের নির্বাচনী অঙ্গীকার। তারই অংশ হিসেবে এই পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। সড়ক থেকে ফিটনেসবিহীন যান অপসারণ এবং রাজধানীতে আরও 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইটভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন সরকার প্রধান। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। নিয়ন্ত্রণে পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলেন, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি ও নিচু এলাকায় বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ সকালে বাঁধের 16টি স্পিলওয়ে গেট দিয়ে 6 ইঞ্চি উচ্চতায় পানি ছাড়া হয়েছে। এর ফলে 9,000 কিউসেক পানি নিষ্কাশিত হবে। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনে 32,000 কিউসেক নিষ্কাশিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে বর্তমানে কাপ্তাই লেকে 104.09 ফুট এমএসএল পানি রয়েছে। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা 109 ফুট এমএসএল হলেও 108 ফুট হলে বিপদসীমা হিসেবে ধরা হয়। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইস গেটের দায়িত্বে থাকবে না। রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্যচাষী ও গবাদি পশু পালকদের জন্য সরকার সহায়তা কর্মসূচি নিয়েছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করেন। পরে তিনি পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। স্থায়ীভাবে বন্যা প্রতিরোধের কোনো মহাঔষধ আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। আমাদের যে সমস্ত করণীয় তা হচ্ছে আমরা বেড়িবাঁধগুলো মোটামুটি স্থায়ী রূপ দিতে পারি, তাহলে বেড়িবাঁধ রক্ষা করা যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য খালের মুখ যেগুলো বন্ধ করা আছে তার মুখে স্লুইস গেট নির্মাণ করে যাতে পানি নিষ্কাশন করা যায়। যে পানি উন্নয়ন বোর্ড কোনো রকমের কোনো স্লুইস গেট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে না। টিএনও এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা তারা রক্ষণাবেক্ষণ করবে যাতে করে স্থানীয়ভাবে লোকজন ক্ষতিগ্রস্ত না হয়। ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 3 দিনের মধ্যে আবারও পানি বাড়তে পারে। ফলে কয়েকটি স্থানে পানি বিপদসীমা অতিক্রম করে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু বাদাম ক্ষেত সহ বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু স্থানে নতুন করে ভাঙন শুরু হয়েছে। বিগত সময়ে রাজনৈতিকভাবে পরিচালনার কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেশের চিকিৎসা খাত থেকে ব্রেন ড্রেন হয়েছে। শনিবার রাজধানীর শাহবাগের একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত কর্মশালায় এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের কাছাকাছি মানের চিকিৎসা পেলে প্রতিবেশী দেশসহ বিদেশ যাওয়ার ঝোঁক কমবে বলে জানান এই বিএনপি নেতা। এ সময় রুহুল কবির রিজভী আরও জানান, বিদেশি চিকিৎসকদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই দেশের চিকিৎসকরা। এখানে এক সময় কনসিডার করা হয়েছে ইন টার্মস অফ পলিটিক্স যে তার রাজনৈতিক পরিচয় এটা সুতরাং রাখা যায়, কিন্তু উনি যদি ভালো ডাক্তার হন তার যোগ্যতাকে আপনি অবহেলা করবেন কেন? আপনি এই অবহেলা করতে গিয়ে আপনি আপনার ব্রেন ড্রেন হচ্ছে, আপনি মেধার অপচয় করলেন এবং দেশটার সর্বনাশ করলেন।
রাজনীতিতে বিভাজন নয়, দেশের স্বার্থে প্রয়োজন জাতীয় ঐক্য, একথা বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট প্রেস ক্লাব আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আয়োজনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মত ও পথ ভিন্ন হলেও দেশ গঠনের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তুরাব হত্যাকাণ্ড সহ সব গুম ও হত্যার বিচার ধীর গতিতে হওয়া অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দেশের ব্যাপারে আমরা এক, এবং এই দেশে আমরা যেভাবে দেখতাম চাই, এই স্বৈরাচার হাসিনার মানে বিতাড়িত করাত এ হইয়া তো করছি, এখন এ হইয়া যখন করছি তাহলে এই দেশের আমরা দেশের যে সভরিন ইন্টিগ্রিটি আছে এটা আমরা সব সময় এ হইয়া বজায় রাখবো। রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জন করতে হবে, নয়তো বাংলাদেশ থাকবে না, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বিকেলে নরসিংদীর মনোহর দ্বীপে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে, তাই শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। কাউকে স্বামীর বিছানা থেকে ধরে নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজাকার নামে রাজনৈতিক গোষ্ঠীকে আমাদের বর্জন করতে হবে, নতুবা এই বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির খাল খনন প্রকল্প ঘিরে লুটপাটের সাম্রাজ্য শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়িতে দলের জনসভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শ্রমিকের টাকা, মাটির টাকা ৯/৬ হলে আগামীর বাংলাদেশে বিএনপির অস্তিত্ব আর থাকবে না। জনসভায় ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য মাঠে নেমেছে, এনসিপি তাদের পাশে আছে বলেও জানান তিনি। শিক্ষার্থীরা অটোপাসের জন্য রাস্তায় নামে নাই, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য মাঠে নেমেছে। আমি শিক্ষার্থী ভাইদের সাথে আছি। যতই ট্রোল করা হোক, দায়িত্ব থেকে পিছিয়ে না যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আরও বলেন, আগামীতে বাংলাদেশ হবে শিক্ষার হাব। সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতের টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার। যে যত ট্রোলই করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। রাজধানীর মতিঝিল সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি সহ তার 4 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি। কলকাতায় পলাতক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ, ইখতিয়ার এবং দুবাইয়ে থাকা জিসান গ্রুপের সঙ্গে যোগাযোগ রেখে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বাপ্পি। এদিকে বাপ্পি ও তার এক সহযোগীকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের 7 দিন করে রিমান্ডে পাঠান বিচারক। গত কয়েক মাস ধরে রাজধানীর মতিঝিল সবুজবাগ এলাকায় নানা অপকর্মে বাপ্পি ও তার সহযোগীদের জড়িত থাকার তথ্য আসছিল পুলিশের কাছে। সবশেষ তারা মতিঝিল থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়, যা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পরে গুরুতর আহত অবস্থায় সবুজবাগ এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এমন পরিস্থিতিতে শুক্রবার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী বাপ্পির কথিত অফিস থেকে একটি বিদেশি রিভলভার, 2টি পিস্তল, 7 রাউন্ড গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বাপ্পি আর এক শীর্ষ সন্ত্রাসী ইখতিয়ারের ভাগ্নে এবং জিসানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। 2002 সালে দুবাইয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী হিসেবে মতিঝিল এলাকায় কার্যক্রম শুরু করে বাপ্পি। রাজধানীর মতিঝিল সবুজবাগ এলাকায় টেন্ডারবাজি, প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বাপ্পি। মতিঝিল থানার এলাকার হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল সবুজবাগ এই বেল্টে আপনার এই কার্যক্রমগুলি
চলমান রেখেছিল সন্ত্রাসী কার্যক্রমগুলি। সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ, মাদক ও নারী নির্যাতন সহ বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরও এই 2-3টা মামলা সংযুক্ত হবে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো বাপ্পি। ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যে সার্বিকভাবে টিম ডিএমপি হিসাবে অপারেশন পরিচালনা করতেছি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার আদালতের নির্দেশে তাকে নয়াদিল্লির সরকারি সাফদারজং হাসপাতালে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন পুলিশ জোরপূর্বক ওয়াংচুককে আন্দোলন স্থল থেকে সরিয়ে নিয়ে গেছে এবং তাকে হেনস্থাও করেছে। তবে পুলিশ বলছে উচ্চ আদালতের নির্দেশ মেনেই ওয়াংচুককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। গত 28 জুন থেকে অনশনে রয়েছেন 59 বছর বয়সী ওয়াংচুক। মে মাসে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির সঙ্গে সংহতি জানিয়ে তিনি এই অনশন শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা আরও জোরদার করেছে ইরান। অন্যদিকে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 3 বেসামরিক নাগরিক। সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই আবারও শুরু হয়েছে ব্যাপক সামরিক অভিযান। কুয়েত, বাহরাইন, জর্ডান ও কাতারে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় কুয়েতের ক্যাম্প উদাইরি, আলী আল সালেম ঘাঁটি এবং জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেন্টার এবং একটি বিশাল ড্রোন টিপো ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। একই সাথে ইরানের জলসীমায় মার্কিন বাহিনীর অত্যাধুনিক MQ-9 ঘাতক ড্রোনও ধ্বংস করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন পাহাড়ায় থাকা 4টি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে ইরানি নৌবাহিনী। মাইনপাতা একটি নৌপথে 2টি তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটেছে। জবাবে 7ম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও যোগাযোগ স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। হরমুজখান প্রদেশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একে সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন তিনি। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধিতে মহাসচিব গভীর উদ্বিগ্ন। বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের উপর হামলা অগ্রহণযোগ্য। কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। টানা পাল্টাপাল্টি হামলা, কঠোর হুঁশিয়ারি আর বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিনিয়তই আরও জটিল হয়ে উঠছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। কানাডার ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা আচ্ছন্ন। এর প্রভাবে তাৎক্ষণিক শ্বাসকষ্টের পাশাপাশি দীর্ঘমেয়াদী মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে নানা দীর্ঘস্থায়ী ক্রনিক রোগের ঝুঁকি বাড়ছে। নিউ ইয়র্ক থেকে টরন্টো, চারপাশ ধোঁয়া আর হলুদাভ কুয়াশায় ঢাকা। কানাডার শত শত সক্রিয় দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও কানাডার বড় শহরগুলো আচ্ছন্ন। ডেট্রয়েট ও টরন্টোর বায়ুদূষণ এখন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। মানুষের পক্ষে অল্প সময়ের জন্য বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে। ফুসফুসের রোগীদের জন্য এই বাতাস আশঙ্কাজনক হতে পারে। এমনকি সম্পূর্ণ সুস্থ মানুষের শরীরেও এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে দাবানলের ধোঁয়ায় থাকা অতি সূক্ষ্ম কণা PM2.5 ফুসফুস পেরিয়ে রক্তে মিশে হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি ও অন্যান্য অঙ্গে প্রদাহ সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের সতর্কবার্তা, দীর্ঘদিন এ দূষণের সংস্পর্শে থাকা ধূমপানের মতোই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
কয়েক মাস এমন নোংরা বাতাসে শ্বাস নিলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং ডেমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি বাড়ে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা চিরতরে নষ্ট হতে পারে এবং সময়ের আগেই অপরিণত শিশুর জন্ম হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। বাইরে বের হলে সাধারণ মাস্কের বদলে অন্তত একটি N95 মাস্ক ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল আরও তীব্র হচ্ছে, যা দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।